নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প লক্ষণ এবং দুর্লক্ষণ। আজ মহারাজ শ্রী লক্ষণ সেনের ভূমিকায় শুভজিৎ, কাকার ভূমিকায় ছন্দক চৌধুরী, গল্পের সূত্রধর আমি প্রীতম গাঙ্গুলি, গল্পের প্রচ্ছদ সত্য চক্রবর্তী, পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি, সম্পাদনা, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প লক্ষণ এবং দুর্লক্ষণ। গৌড়জন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। এই গৌড় যে শুধু মাইকেলের কবিতাতেই জায়গা পেয়েছে তাই নয়, গৌড় বলে একটা জায়গাও আছে আবার মালদহ জেলায় জায়গাটা। কিন্তু সেখানকার জনমনীষী মাইকেলি সুধায় কিরূপ মশগুল তা আমি বলতে পারবো না। তবে সেখানে সেই গৌড়ের কাছাকাছি রামকেলির মেলা বসে বছরে একবার করে। কাকার সঙ্গে ছোটবেলায় সেই মেলায় গেছিলাম একবার। কাকা বললেন, যখন মেলাতেই এলাম তখন এই ফাঁকে গৌড়টাও দেখে যাওয়া যাক। চলো কাকা। গৌড় বাংলার গৌরব, বাঙালির অতীত ইতিহাসের এক পৃষ্ঠা, তার সংস্কৃতির গোড়াকার। যদিও সেই অতীত হাসির কিছুই এখন আর নেই, তার সমস্তই ইতি, এখন কেবল ধ্বংসাবশেষ। দৌড়ালাম কাকার সঙ্গে গৌড় দেখতে। ধ্বংসাবশেষ দেখতে আমার খুব ভালো লাগে। দিন কয়েক আগে কাকার দামি সোনার ঘড়িটার, মেকেবের ঘড়ি নাকি, তার ধ্বংসাবশেষ দেখেছি। দুঃখের বিষয়, ঘড়িটা নিজের থেকেই ধ্বংসাবশেষ হয়েছিল না, আমাকেই করে দেখতে হলো। আর কাকাও ধ্বংসাবশেষের বেশ ভক্ত। ঘড়ির হাল দেখে তিনি আমাকেই ধ্বংস করতে চেয়েছিলেন। কাকিমা বাধা না দিলে তখনই একটা কিছু হয়ে যেত। কেননা ধ্বংস হলে তারপরে আর দেখবার মতো কিছুই নাকি আমার অবশেষ থাকতো না। তাই কাকিমা বাধা দিলেন। গুড়ের মতোই আর কি, ধ্বংস করলে আর কিছুই তার অবশেষ থাকে না। কিন্তু গুড়ের না থাকলেও গৌড়ের ছিল। আমরা তাই দেখতে গেলাম। মেলার থেকে বেশ খানিকটা দূর। সেখানেও মেলা না, মনীষীর না, মেলাই জঙ্গল। বাঘ ভালুকও হয়তো মিলতে পারে এমন মনে হলো। দয়া করে এসে মেলেন যদি, সেও তো এক রকমের মেলাই তো বলতে হবে। কাকার কথা বলতে পারি নে, তবে ও ধরনের মেলামেশা মোটেই আমার পছন্দ নয়। ভালুক জানে বাসতে ভালো, আর তারা এসে কানে কানে কথা কয়, সে কথাও আমার জানা আছে। কানাকানি করে অনেক সুউপদেশও দিয়ে থাকে ওরা, কথামালায় পড়া আমার। কিন্তু তা হলেও তাদের ভালোবাসার আমি ধার ধারি নে। আর বাঘ না, বাঘকে আমি অত ভয় করি নে। বাঘ এলে আর বাঘে পেলে আমায় ফেলে কাকাকেই খাতির করবে। ভালোই জানি সেটা। কাকা বাবুর গায়ে যা চর্বি, বাঘটা যদি নেহাত গরু না হয়, চর্বিত চর্বণের অমন সুযোগ সে ছাড়বে না নিশ্চয়ই। যাক, ধ্বংসাবশেষের কাছে গিয়ে পৌঁছতেই সন্ধে হয়ে গেল। ফাঁকা আকাশে বাঁকা চাঁদ দেখা দিলেন। কাকা বললেন, এতটা এসে না দেখেই ফিরে যাব? তুই কি বলিস? আমি কিছু বলি না। গাছপালার মগ ডালে লম্বা পা ঝুলিয়ে কেউ বসে আছেন কিনা তাই এদিক ওদিক তাকিয়ে দেখি। নিশ্চয়ই এখানে কোনো লোক আছে যে এসবের দেখাশোনা করে। কাকা বললেন, কেউ দেখতে এলে দেখায় টাকায়। আয়, তাকে খুঁজে বের করি আগে। বিপুল ধ্বংসস্তূপের ভেতর দিয়ে আমরা এগুলাম। সে যুগের পাথুরে বাড়ি, বাড়ি কিংবা কেল্লাই হবে,
কালের অত্যাচারে ভেঙে চুরে এখানে সেখানে স্তূপাকার। পেল্লায় চেহারার এক একটা থাম। আমি কাকাকে বললাম, কাকা থাম। থাম? বল থামুন। হ্যাঁ স্কুলে লেখাপড়া শিখে এই বিদ্যে হচ্ছে? হ্যাঁ এই সভ্যতা শিখছো? হ্যাঁ, কাকাকে বলা হচ্ছে থাম। না না বটে। শেষের কথাটা কাকা বললেন না, বললে ওর হাত আমার পিঠের ওপরেই। আমি কুঁকড়ে গিয়ে বলি, না আর কিছু বলি না, থামেদের দেখাই। স্তম্ভ, ওর নাম স্তম্ভ। আমি স্তম্ভিত হয়ে দেখি এক একটার গুড়ি এমনি চওড়া যে শিবপুর বটানিক্যালের বুড়ো বটটা কোথায় লাগে। কাকা বললেন, যখন আস্ত ছিল খাড়া ছিল ওগুলো, তখন ওদের আগাপস্তলা সমান ছিল। ऐसा হৃষ্টপুষ্ট ছিল যে কোথাও সরু মোটা ছিল না, গুড়ি ভুড়ি মুড়ি সব একাকার। আমার এ কাকার মতোই ছিল নাকি বুঝতে পারি বেশ। ঘুরতে ঘুরতে আমরা একটা চত্বরের ধারে এসে পড়লাম। তার একদিকে কয়েকটা পাথরের ধাপ, হয়তো একদা তা সোপান শ্রেণী ছিল। কাকা জানালেন, এখন ধ্বংসাবশেষ হয়ে তারা ধাপ পা দিচ্ছে। তারই একটা ধাপে পা দিয়ে কাকা বললেন, না, কেল্লাটার জেল্লা ছিল এককালে। একটা ঘরের দিকে সেই ধাপগুলো গেছিল। আমরাও ধাপে ধাপে সেই দিকে এগুলাম। ঘরটার ভেতরে গিয়ে পড়লাম। কিরকম একটা ভ্যাপসা গন্ধ চারধারে, কেমন যেন গা ছমছম করে। ঘরের মধ্যে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল, ঘরের মাথার ছাদ ছিল না। আমরা গড়খাই পেরিয়ে এলাম, বুঝলি? মনে হচ্ছে এইটাই দুর্গের ঘন্টাঘর। গড়খাই কি কাকা? কোনো কিছু খাবার জিনিস? কাকা সে কথা কানে তোলেন না। খালি খাই খাই, খালি তোর খাই খাই। কোথায় এসেছিস দেখ। ঘন্টা ঘরে এসেছি মনে পড়ে, কিন্তু খাবার নামে ঘন্টা। সেই ঘরটা পেরিয়ে আর একটা ওর চেয়ে লম্বা চওড়া ঘরে গিয়ে পড়লাম। তারও মাথায় আকাশ। ঘরটার এক ধারে একটা পাথরের সিংহাসন, তার 3 ভাগ গড়হাজির। কাকা বললেন সিংহাসন, কিন্তু আমার মনে হলো পাথরের ঢিপি। সিংহ কি আসন তার কিচ্ছু ছিল না, তবে তার পিঠের দিকটা বেশ উঁচু আর নকশা করা। সাধারণ চেয়ারের পীঠস্থান ঠিক এমনটা হয় না, সিংহাসনই হবে মনে হয়। ভাঙা সিংহাসনের সামনে পাথরের টেবিলের মতো একটা জিনিস, তারও একটা পা ভাঙা। সেই পাথরের তেপায়ায় মাথা রেখে বিশ্রাম করছিল একটা লোক। টেবিলে মাথা রেখে ঘুমোতে দেখেছি লোককে, কিন্তু ঠিক এমনটা দেখিনি। আমি তখন খুবই ছোট, পৃথিবীর বিশেষ কিছুই দেখিনি বলতে গেলে, দেখিও নি শুনিও নি। কিন্তু তা হলেও টেবিলে মাথা রেখে ঘুমোতে দেখেছিলাম লোককে। তারা মাথাটাকে পাশে রেখে এভাবে আলাদা করে রেখে ঘুমোয় না। মনে হলো কাকাও দৃশ্যটাকে বিষ দৃশ্য বোধ করছেন, কেননা তার মুখ থেকে এমন একটা আওয়াজ বেরোতে শোনা গেল যা 7 জন্মে আমার কানে আসেনি। আল্লাহ! সাড়া পেয়ে লোকটা উঠে বসলো, মাথাটা ঠিকঠাক করে নিল, বসালো ঘাড়ের যথাস্থানে অতি সযত্নে। তারপর অভ্যর্থনা করলো আমাদের। স্বাগতম, সুস্বাগতম। কাকাও ততক্ষণে খানিকটা সামলেছেন, তিনিও বিড়বিড় করলেন। গুড মর্নিং এর বদলে গুড মর্নিং, হ্যালোর বদলে হ্যালো বলবার মতোই আর কি। গৌড়ীয় রীতি পালন করলেন কাকা। আপনারা গৌর দেখতে এসেছেন, আসুন আপনাদের দেখাই, আসুন। হ্যাঁ, দয়া করে দেখান যদি। ধন্যবাদ। উঠে দাঁড়ালো লোকটা। কি অদ্ভুত পোশাক তার পরনে,
সেরকম পোশাক কেউ পরে না আজকাল। কোমর থেকে তরোয়ালের খাপের মতো কি একটা ঝুলছিল। কাকা আমার কানে কানে ফিসফিস করে বললেন, কোষবদ্ধ অসি, বুঝেছিস? এ লোকটা এখানকার দারোয়ান। তা দারোয়ান হলেও লোকটাকে খাতির করতে হবে। কোষবদ্ধ অসি দেখছিস না? হ্যাঁ, দেখেছি ভালো করেই। এই বিদেশ বিভুঁইয়ে ছুটে গিয়ে লোকটা যদি কোষবদ্ধ অসি নিয়ে তাড়া করে, তাহলে কোষ যে আমাদের ছুটতে হবে তারও আমি ধারণা করতে পারি। আপনার বিশ্রামের ব্যাঘাত করলাম না তো? খাতির করে বলতে গেলেন কাকা। আপনি টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। ও হ্যাঁ, একটু শ্রান্তির অপনোদন করেছিলেন বটে। তা হোক, আপনারা এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, আসুন আমার সঙ্গে। বলে লোকটা এগুলো। আমরা তার পিছু পিছু এগুলাম। খানিকটা গিয়ে একটা জায়গায় এলাম আমরা। সেখানেও কতগুলি ধাপ, কিন্তু নিচের দিকে চলে গেছে। আসুন। সেই ধাপ বেয়ে আমরা নামলাম নিচে। এইটা হচ্ছে গর্ভগৃহ। এই গৃহের ওই দিক দিয়ে আর এক প্রস্থ সোপান শ্রেণী আরো নিচে নেমে গেছে। সেটা কারাকক্ষ। রাষ্ট্রবিরোধী কর্মে যারা লিপ্ত সেই অপরাধীদের ওখানে বন্দি রেখে সাজা দেওয়া হয়। দেখবার বাসনা হয়? কাকা ইতস্তত করেন, আমারও বাধো বাধো থাকে। রাষ্ট্রবিরোধী কর্মে আমরা লিপ্ত আছি কিনা জানা নেই, তার উপরে আবার এক গর্ভ যন্ত্রণার মধ্যে যাবার আমার উৎসাহ হয় না। কাকা বললেন, না না, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। তবে থাক। না দেখাতে পেরে লোকটা যেন একটু ক্ষুণ্ণই হলো মনে হয়। আসুন ফিরে যাই। বলেই লোকটা হাওয়ার মতোই গৃহের গর্ভে মিলিয়ে গেল। হাতড়ে হাতড়ে আর পাতড়ে পাতড়ে কোনো রকমে উঠে এলাম উপরে। দেখলাম দারোয়ানটা তেপায়ায় বসে একটা মেয়ের সঙ্গে কথা বলছে। ছোট্ট মেয়েটি, দারোয়ানেরই মেয়েটে হবে মনে হয়। কি বিষণ্ণ মুখ মেয়েটার, আর কি বিষাদ মাখা মিষ্টি হাসি। দারোয়ান আমাদের দেখে মেয়েটিকে বলল, সুলক্ষণা, যাও অতিথিদের জন্য কিছু আহার্য নিয়ে আসো। মেয়েটি আমাদের দিকে এগিয়ে এলো। আমরা দাঁড়িয়েছিলাম দরজার মুখটায়। সরে দাঁড়াতে যাব, কিন্তু তার দরকার হলো না। সে আমাদের দেহ ভেদ করে চলে গেল। যেমন করে কাঁচের ভেতর দিয়ে সূর্যের আলো গলে যায়, অনেকটা সেই রকম। কেমন যেন রোমাঞ্চ হলো আমার। সে এক অদ্ভুত অভিজ্ঞতা আমার জীবনে। মেয়েটা নেমে গেল সেই গর্ভগৃহের গহরে। কাকা শুধলেন, ওই মেয়েটিও বুঝি এখানে থাকে? ও সুলক্ষণা, আমার পালিত কন্যা। আমার এই রাজধানীর নাম লক্ষণাবতী। ওর নামেই কিনা? তবে যে শুনলাম এটা গৌড়। আমার মুখ ফসকে বেরিয়ে যায়। সমগ্র দেশটাই তো গৌরবঙ্গ, আর তার রাজধানী আমার এই লক্ষণাবতী। লোকটা ভ্রুক্ষেপ করলো আমার দিকে। শোনো, বলি তোমায় এর ইতিহাস। বলে তিনি এক লম্বা ফিরিস্তি শুরু করলেন, যার কিছুটা আমার পাঠ্য বইয়ে পড়া আর কিছুটা মনে হলো সিলেবাসের বাইরে। এরপর এলেন সেই বখতিয়ার খিলজি। বলে বক্তৃতার মাঝখানে তিনি থামলেন। থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর যে কি হলো, সব যেন গুলিয়ে গেল কিরকম। সমস্তই ইতো নষ্ট হয়ে গেল। আর তারপর থেকেই আমার মাথার ঠিক নেই। বলে মাথাটাকে তিনি ঠিক করে ঘাড়ের উপর বসালেন। এই মাথা নিয়ে আমার মুশকিল।
আহ, একটুতেই সব কেমন গোলমাল হয়ে যায়, মাথা ঠিক রাখতে পারি না। ডাক্তার দেখান না কেন? ডাক্তার? সে আবার কি পদার্থ? তারা অপদার্থ, কিন্তু তারা আপনার মাথার ওষুধ দিতে পারে। যারা ভীষক, বৈদ্যশাস্ত্রী? না 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 না, তাদের কর্ম নয়, ডাক্তার নয়, ভাস্কর। ভাস্করের দরকার, উত্তম এক ভাস্কর। সেই পারে আমার মাথা সারাতে। ওই দুর্গে ঢুকতে তরুণের মুখে তোমরা দেখনি আমার প্রস্তর মূর্তি? না তো, ফেরবার সময় লক্ষ্য করব। জবাব দিলেন কাকা। লক্ষণাবতী শ্রেষ্ঠ ভাস্করের খোদিত। যাও দেখো গে। দুঃখের বিষয়, লোকটা এখন বেঁচে নেই। সেখানে থাকলে কথাই ছিল না। যাক, তা ভেবে আর কি হবে। আর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল তার। ফেরার জন্য আমরা তৈরি হচ্ছিলাম, সুলক্ষণার খাবার আনার কোনো লক্ষণ না দেখে। এমন সময়ে হাত বাড়ালো দারোয়ানটা। দাও, টাকা দাও। কাকা পিছিয়ে গেলেন 5 হাত। কেন? টাকা কিসের? রাজকর না দিয়েই চলে যাবে, সে কি করে হয়? যা ছিল কাকার পকেটে ঝেড়ে মুছে দিয়ে দিতে হলো বাধ্য হয়ে। কাকা একটু গড়িমসি করছিলেন দিতে, আমি কোষবদ্ধ ওসিটা কাকাকে দেখালাম। আমাকেই দেখাতে হলো এবার। কাকা, কোষবদ্ধ ওসি দিয়ে দাও। হ্যাঁ, এই যে। কাকা কাকা চলো। কাকার উল্লিখিত গড়খাই পেরিয়ে আমরা বেরিয়ে এলাম। বাইরে এসে হাঁপ ছাড়লাম শেষটায়। সামনেই এবার দেখতে পেলুম মূর্তিটা। আসবার সময় নজর করিনি। ওই দারোয়ানটার মতোই চেহারা, কোষবদ্ধ ওসি, তেমনই পোশাক আশাক, খালি মাথাটা নেই ঘাড়ের উপর, সেটা রয়েছে পায়ের কাছে। আর তার পাদপীঠে লেখা দেবনাগরীতে মহারাজ শ্রী শ্রী লক্ষণ সেন। কাকা থমকে থাকলেন খানিক, তারপর বললেন, লক্ষণ নয়, দুর্লক্ষণ এসব। চলে আয় হতভাগা, দাঁড়াস নে আর। চ চ চ চ চ চ। হনহন করে তিনি পা চালালেন। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প লক্ষণ এবং দুর্লক্ষণ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করে নিন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে। বাংলা সাহিত্যের মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। আজকের গল্পে মহারাজ লক্ষণ সেনের চরিত্রে শুভজিৎ, কাকাবাবুর চরিত্রে ছন্দক চৌধুরী, পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি, গল্পের সূত্রধর, ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। খুব শিগগির ফিরে আসব আরও মজার গল্প নিয়ে। চ্যানেল ঘুরে দেখুন, নানান প্লেলিস্ট সাজানো আছে আপনার সুবিধার জন্য। খুব ভালো থাকবেন, হাসতে থাকবেন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমি প্রীতম গাঙ্গুলি, শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় বন্ধু, ভালো থাকবেন, নমস্কার।